দর্শক, নির্বাচনের জন্য একটি সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণার দাবিতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকের নানান ধরনের সিদ্ধান্ত, নানান ধরনের প্রস্তুতি নিয়ে দলের সিনিয়র নেতারা গিয়েছিলেন প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করতে। বৈঠকের মাধ্যমে তারা যে দাবি জানালেন রোডম্যাপের, প্রধান উপদেষ্টা তাতে কর্ণপাত করেননি। তিনি সাম্প্রতিক সময়ে যে কথাগুলো বলছেন যে ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন হতে পারে বা হবে, সেটি তিনি পুনর্ব্যক্ত করেছেন। অর্থাৎ বিএনপিকে খালি হাতে ফিরতে হয়েছে এবং এটুকু এই মুহূর্তে বলা যায় সরকারের নানান ধরনের সিমটমে কাজের নির্বাচন অনিশ্চিত। জুনের মধ্যেও যে নির্বাচন হবে সেটিও যে পরে গিয়ে প্রলম্বিত করা হবে না তা নিয়ে যথেষ্ট ধরনের সন্দেহ রয়েছে। তাহলে নির্বাচন যদি অনিশ্চিত হয়ে থাকে সেক্ষেত্রে বিএনপি এবং আমাদের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সম্পর্কে আমি দুটি প্রশ্ন তুলতে চাই। আমি সে বিষয়ে আসব। প্রথমেই একটা মজার তথ্য দিয়ে এই আলোচনাটা শুরু করি। সেটি হচ্ছে, বিএনপি যেখানে প্রধান উপদেষ্টার মুখ থেকে রোডম্যাপের কোনো ধরনের ঘোষণা আদায় করতে পারল না, আমাদের প্রধান নির্বাচন কমিশনার সেখানে মন্তব্য করে বসলেন বুধবার সকালে একটি অনুষ্ঠানে যে আগামী জুন জুলাই মাসের মধ্যে নির্বাচন সংক্রান্ত রোডম্যাপ প্রকাশ করা হবে। কি হাস্যকর না? নির্বাচন কমিশন বলছে যে জুন জুলাইয়ের মধ্যে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হবে, আর প্রধান উপদেষ্টা বলে দিয়েছেন রোডম্যাপ এখন না, এই মুহূর্তে এই প্রসঙ্গে কোনো কথা নয়, ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন। এবং যেখানে সংসদীয় আসন বিন্যাসের বিষয়টি এখনো মীমাংসা হয়নি, নির্বাচন কমিশন আসন পুনর্বিন্যাসের প্রস্তাব করে আইন মন্ত্রণালয়ে একটি চিঠি পাঠিয়েছে। যতদূর শেষ সংবাদ আমাদের কাছে রয়েছে, ওই চিঠি ওভাবেই পড়ে আছে। বোঝা তো যাচ্ছে তাহলে নির্বাচন সম্পর্কে অন্তর্বর্তী সরকার কতটা সিরিয়াস। এবং নাহিদ ইসলাম বলেছেন আরও মজার কথা, যুক্তরাষ্ট্র থেকে যে দুই হাই প্রোফাইল ডোনাল্ড ট্রাম্পের প্রতিনিধি এসেছেন, তারা বিভিন্ন রাজনৈতিক দল, সুশীল সমাজের সাথে কথা বলছেন, যদিও তাদের অন্য উদ্দেশ্য রয়েছে, এর আগে আমি আপনাদেরকে জানিয়েছি। তো তার ধারাবাহিকতায় ছাত্রদের যে দল এনসিপি, সেই দলের প্রতিনিধির সঙ্গে বৈঠক করেছেন। বৈঠক শেষে নাহিদ ইসলাম বলেছেন, প্রশাসন অনেক জায়গায় বিএনপির পক্ষে কাজ করছে, এই ধরনের প্রশাসনের অধীনে নির্বাচন করা সম্ভব নয়। বিএনপি কোথাও প্রভাব বিস্তার করছে, সত্য কথা, কিন্তু প্রশাসন কেন শুধুমাত্র? পুরো সরকারই তো চলছে নাহিদ ইসলামদের কথায়। এই যে সাবেক সমন্বয়ক যারা রয়েছেন তাদের কথায়, সেখানে নাহিদ ইসলাম যদি বলেন যে প্রশাসন চলছে বিএনপির কথায়, এর চেয়ে হাস্যকর কথা সাম্প্রতিক সময়ে আর হতে পারে না। আসিফ নজরুল আবার যা বলেছেন তার সঙ্গে আবার ছাত্রদের কথা মিল আছে। আসিফ নজরুল আবার নতুন প্যাচ দিয়ে দিয়েছেন। প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির যে বৈঠকে ছিল তারপরে সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, জুলাই আগস্টের আন্দোলনে যারা নিহত হয়েছেন তাদের বিচার করে নির্বাচন। এতদিন সংস্কার, এখন যারা নিহত হয়েছেন তাদের বিচার করে, তারপর আবার আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিষয় আছে। এক এক সময় এক এক ধরনের কথাবার্তা। ডক্টর আসিফ নজরুল যা বলছেন, আমাদের কাছে জনগণের তো একটা আকাঙ্ক্ষা আছে যেন আমরা বিচার করে যাই। বাংলাদেশে হাজারেরও বেশি তরুণ জীবন দিয়েছে, আর প্রায় 50-60 হাজার মানুষ শারীরিকভাবে পার্মানেন্টলি ক্ষতিগ্রস্ত হয়েছে, চোখ হারিয়েছে। তাদের বিচারের দাবি, এটা তো গণঅভ্যুত্থানের অন্যতম প্রধান আকাঙ্ক্ষা না। একটাই প্রধান আকাঙ্ক্ষা ছিল গণঅভ্যুত্থানের, সেটি হচ্ছে কর্তৃত্ববাদী স্বৈরাচারী সরকারের শাসন পতন ঘটিয়ে একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একটা গণতন্ত্রের সরকার প্রতিষ্ঠা করা। এর বাইরে আর কোনো আকাঙ্ক্ষা ছিল না। যা বলা হয় পুরো বাজে কথা, এগুলো নতুন করে গজাচ্ছে। আর বিচার তো অন্য কেউ করতে পারে, করবে না তা তো নয়, সব কিছুই এখন করে ফেলতে হবে। সংস্কার, বিচার, আওয়ামী লীগ নিষিদ্ধ, এত রায় তো এই জনগণ এই সরকারের পক্ষে দেয়নি। তো যে কথা এনসিপির সঙ্গে মিলে যাচ্ছে সেটি হচ্ছে, মার্কিন প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের পর নাহিদ ইসলাম আবার কথাও বলেছেন, সংস্কার বিষয়ে আমরা যে প্রস্তাবনা দিয়েছি সেগুলো তো পালন করতেই হবে বা সংস্কার করতে হবে। আমাদের 3টি দাবি, তা হচ্ছে সংস্কার, বিচার এবং গণপরিষদ নির্বাচন। মোটামুটি তাদের কথা অনুযায়ী সরকার চলছে, তাদের কথাই সরকারের এই যে প্রভাবশালী উপদেষ্টা তাদের
বক্তব্যে প্রতিফলিত হচ্ছে। এখন বিষয় হচ্ছে যে খুব সহজভাবে একটা কথা বলি, এই যে ভাঙা রেকর্ডের মতো বলা হচ্ছে এই বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন, এপ্রিল মে জুনে কোনো নির্বাচন হতে পারে না, হয় না, হওয়ার কথা নয় প্রতিকূল আবহাওয়ার কারণে দেশে। এটা তো এখন সব জায়গা থেকে উচ্চারিত হচ্ছে, এটি সরকারও জানে, সরকারের কোনো কোনো উপদেষ্টা বা বিশাল এক আমাদের প্রেস সচিব আছেন মিস্টার শফিক আলম, তিনিও তার একটি বক্তব্য উচ্চারণ করেছেন যে এপ্রিল মে জুন প্রতিকূল আবহাওয়া থাকে, মার্চের মধ্যে নির্বাচন হতে পারে। তাহলে কেন বারবার জুন ঘুরিয়ে ফিরিয়ে আনা হচ্ছে? এই কথাটি তো এখন এস্টাবলিশড যে ঝড় বৃষ্টি বাদলের মধ্যে নির্বাচন অনুষ্ঠান সম্ভব নয় এদেশে, তারপরেও তারা জুড়ে দিয়েছে। অর্থাৎ নির্বাচন কবে হবে, আদৌ হবে, আমরা নিশ্চিত করে কেউ বলতে পারি না, যদিও সরকার জুনের উপরে এমফাসাইজ করছে। বিষয়টি হচ্ছে যদি নির্বাচন অনিশ্চিত হয়েই থাকে, বিএনপি যে ব্যাপক প্রস্তুতি নিয়ে রোডম্যাপের দাবিতে গেল, তারা খালি হাতে ফেললো। এখন বিএনপির ভূমিকা কি হবে? বিএনপি তো সেই যে আওয়ামী লীগের সময় আন্দোলনের ঘোষণা দিত যে ঈদের পরে আন্দোলন, এবারও বলে রেখেছিল যে নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা না হলে ঈদের পরে আন্দোলন, এবারও বলেছে। তাহলে বিএনপি আসলে কি করতে চায়? মানুষ বিএনপির উপরেও বিরক্ত, তাদের আকাঙ্ক্ষা একটা নির্বাচন, নিঃসন্দেহে কেউ কেউ তো নির্বাচন প্রলম্বিত করতে চায়, যারা ক্ষমতায় আসার ন্যূনতম যাদের কোনো সুযোগ নেই, জামাতে ইসলামী, এই ছাত্ররা। তাহলে বিএনপি কেন পারছে না? বিএনপির দুর্বলতা কোথায়? বিএনপি কেন গঠনতান্ত্রিক বা গণতান্ত্রিক উপায়ে, শান্তিপূর্ণ উপায়ে নির্বাচনের বিষয়টি নিশ্চিত করতে পারছে না? এবং এর মধ্য দিয়ে মানুষের অনেক ধরনের প্রশ্ন উঠছে। এত জনপ্রিয়তা থাকার পরও কেন তারা সরকারের উপর চাপ প্রয়োগ করতে পারছে না? আর সেনাপ্রধান সম্পর্কে যদি বলতে হয়, আমাদের সেনাপ্রধান বারবার বলে এসেছেন ফ্রম দ্য বিগিনিং, সে যে 2024 সেপ্টেম্বরে রয়টার্সকে যে ইন্টারভিউ দিয়েছিলেন যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হওয়া উচিত দেশকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরিয়ে নিতে, এবং তারপরে তিনি যতগুলো বক্তব্য দিয়েছেন সব জায়গায় তিনি ডিসেম্বরের কথা বলেছেন। তাহলে প্রশ্ন হচ্ছে, আমাদের সেনাপ্রধান কি হেরে যাচ্ছেন? যদি বলেন যে এর মধ্যে সেনাপ্রধানের প্রসঙ্গ কেন, অবশ্যই সেনাপ্রধান বা সেনাবাহিনী এখন একটি পার্ট, এবং 5 আগস্টে যে ভয়ঙ্কর একটি পট পরিবর্তন সেই দিনই সেনাপ্রধান বলেছিলেন তার উপরে জনগণকে আস্থা রাখতে। তাহলে সেনাপ্রধানের বা সেনাবাহিনীর একটি রোল তো অবশ্যই আছে, এবং দেশকে ভয়ঙ্কর একটা লাইনচ্যুতির অবস্থা থেকে ট্রাকে তুলেছিল সেনাবাহিনী, এটা তো অস্বীকার করা কিছু নেই। এবং এই সেনাপ্রধানের প্রতি অনেকেই অবিশ্বাস পোষণ করেন, নানান ধরনের সন্দেহের কথা ব্যক্ত করেন, কিন্তু আমি এখনো পর্যন্ত কায় মন ও বাক্যে সেনাবাহিনীর উপরে আস্থা রাখতে চাই, এবং সেনাপ্রধান যা কিছু করছেন সবই আমি পজিটিভলি দেখতে চাই। কিন্তু তাকে বাইপাস কাট করে সরকার যে নানান ধরনের সিদ্ধান্ত নিচ্ছে, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা নিয়োগ থেকে শুরু করে, এটাতে তার সমর্থন বা তার সাথে আলোচনা করতে হবে এমন কোনো কথা নেই। তবে সেনাপ্রধান তো একটি পার্ট বা সেনাবাহিনী, এবং জাতীয় নিরাপত্তার সঙ্গে অবশ্যই তাদের বিষয়টি জড়িয়ে রয়েছে, অন্তত এই সময়ে। যাই হোক, তো সেনাপ্রধান কি ভূমিকা নেবেন এখনো মানুষ অপেক্ষায় আছে। জেনারেল ওয়াকারুজ্জামান সঠিক কোনো সিদ্ধান্ত নেবেন। দেশ যদি এভাবে চলতে থাকে, যে অস্থিরতা, সামাজিক, রাজনৈতিক, আইন শৃঙ্খলা, তার মধ্য দিয়ে বিদেশি বিনিয়োগ 1 টাকাও আসবে না, এবং অন্যান্য অস্থিরতা তো রয়েছেই, জঙ্গিবাদের উত্থানের সম্ভাবনা, মৌলবাদীদের আস্ফালন যেভাবে দেখা যাচ্ছে, সব কিছুই ঘটবে। কিন্তু সেই দায়ভারও কিন্তু সেনাপ্রধানের উপর গিয়ে পৌঁছাবে, যেহেতু তিনি আস্থা রাখতে বলেছিলেন। আল্লাহ হাফিজ।